স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আমি জি, শুনতে পাচ্ছি। চীনের সফর প্রধান করেছেন। তো এখানে বাণিজ্য এবং পাশাপাশি সামরিক দিক থেকে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে এবং তিস্তা বাদ করার জন্য চীন এবার বড় ধরনের একটা অঙ্গীকার করেছেন। সেখানে চীন সফরের ফলাফল এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই গুরুত্বটা ভারত আমেরিকা এটা অবজারভেশন করছে, এটা নিয়ে কথা বলবেন। পাশাপাশি স্যার, সিলেট মাজারে ওই যে অর্থ বরাদ্দ, অর্থ ম্যানেজমেন্টের ব্যাপারে নিয়ে সারোয়ার সাহেব ওটা করেছেন, ম্যানেজমেন্ট প্রশাসনিক ম্যানেজমেন্টে নিতে চাইছেন এবং খুব দ্রুত ঢাকায় পোস্টিং দেওয়া হয়েছে। তো মাজারের অর্থের ম্যানেজমেন্টটা কি সরকারিভাবে হলেই এর প্রপার কাজ মানে ব্যবহারটা সঠিক জায়গায় হয়, এই জায়গাতে কিছু কথা বলবেন। আমি আমি শুরু করতে যাচ্ছি। জি। দর্শক কিন্তু আপনাদের সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আজকের আলোচ্য বিষয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন এবং মালয়েশিয়া সফর। উনি মালয়েশিয়া সফর করেছেন, সেখানে বাণিজ্য চুক্তিটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং প্রবাসী শ্রমিকদের বিষয় নিয়ে। দ্বিতীয় হলো চীনের যে সফরটা, এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের আগামী দিনের সমীকরণ, এর পাশাপাশি দীর্ঘদিনের যে ইস্যু এবার করবার জন্য বাংলাদেশের সাথে একটা স্মারক চুক্তি হয়েছে এবং তিস্তা বাদ করবার জন্য কার্যক্রম মানে বাদ করে দেওয়ার জন্য দায়িত্ব চাচ্ছেন। তো বিশেষ করে এই সফরটাকে ভারত যথেষ্ট মানে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন। এর জন্য অ্যাডভোকেট এ কে মজদুর স্যারকে সালাম শুভেচ্ছা। স্যার, এই মাননীয় প্রধানমন্ত্রীর এই চীন সফর, মালয়েশিয়া সফর, প্রথম সফর, বিশেষ করে চীন বাংলাদেশের বাণিজ্যকে একটু বাণিজ্য উন্নয়নের জন্য পাশাপাশি তিস্তা ব্যারেজ করবার জন্য জোরালো একটা অঙ্গীকার করেছেন। মালয়েশিয়া সফরের ফলাফল এবং আগামী দিনের দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানটা কোন দিকে যেতে পারে, অ্যাডভোকেট এ কে বদ্র সমীকরণ জায়গা থেকে? আমাদের জি। প্রধানমন্ত্রী সাম্প্রতিক মালয়েশিয়া সফর, প্রথমে মালয়েশিয়া গেছেন। হ্যাঁ। এইটা একটা এইটা একটা গুরুত্বপূর্ণ মুসলিম দেশ, এবং মালয়েশিয়া গত কয়েক দশকে ব্যাপক উন্নতি লাভ করেছে। যদিও স্বাধীনতা পেয়েছে আমাদের পরে 65 সনে, কিন্তু তারা নির্মাণ কাজ সহ বিভিন্ন খাতে তাদের ব্যাপক উন্নতির নজির আছে। এবং মালয়েশিয়ার শিক্ষা খাতের উন্নতিও খুবই উল্লেখযোগ্য, এবং সেখানে আমাদের অনেক ছাত্র পড়াশোনা করছেন। এবং আমাদের এই মুহূর্তে মালয়েশিয়া আমার মনে হয় 20 লাখের কাছাকাছি আহ, বিভিন্ন কর্মজীবী, পেশাজীবী, শ্রমজীবী আছেন যারা কাজ করছেন মালয়েশিয়ায়। সেখানে মালয়েশিয়া আমাদের শ্রমবাজারে একটা বিরূপ প্রভাব পড়ে গত সরকারের আমলে, যেখানে জেনারেল মাসুদ সহ কয়েকজন ভেন্ডর যাদেরকে সরকার কাজটা দিয়েছিল, তাদের অসঙ্গতি অনিয়মের কারণে সেটা বন্ধ হয়ে যায়, জি। এবং এই দোলাচল এখনো আছে। তো মালয়েশিয়া সরকার একটা নূতন জনশক্তি আমদানি নীতিমালা তৈরি করছে, এবং সেই নীতিমালার আলোকে তারা বাংলাদেশ থেকে তারা জনশক্তি আহরণ করবে। এইটা এমন এক সময় প্রধানমন্ত্রী সফর হচ্ছে যখন এই কাজটা চলছে সেখানে, এবং সেটার একটা ভালো ইম্প্যাক্ট হবে বলে আমরা মনে করি। শুধুমাত্র যে মালয়েশিয়ার সাথে সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক তা না, মালয়েশিয়া আসিয়ানের অংশ, এবং আমাদের এখানে যেহেতু সার্ক অকার্যকর, সার্কের মাধ্যমে আমরা কোনো সুফল পাচ্ছি না ভারতের অনীহা এবং নিষ্ক্রিয়তার কারণে। সেখানে আমাদের, আমি মনে করি যে কিছুটা দূরবর্তী আসিয়ান জোটের একটা বড় পার্টনার, বড় অংশীদার মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক, আসিয়ানের সাথে আমাদের সম্পর্ক নতুন দিগন্ত হবে। এবং মালয়েশিয়া, তুরস্ক তারা রোহিঙ্গা ইস্যুতে প্রভাব বিস্তার করতে পারে। আপনি দেখেছেন যে এর আগে টার্কি এবং মালয়েশিয়া থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা, টার্কির প্রেসিডেন্টের ওয়াইফ আসছিলেন, ফার্স্ট লেডি, মালয়েশিয়ার মন্ত্রী আসছিলেন এই রোহিঙ্গা ইস্যুতে। তারা বাংলাদেশে আসছেন এবং দৃঢ়ভাবে সমর্থন করেন, এবং সেজন্য আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে চীন সফর। আমাদের যে ভূরাজনৈতিক অবস্থান, চারদিক থেকে আমরা যা দেখছি, আসলে বিনিয়োগের জন্য চীনের হাতে যে টাকা আছে এটা এখন অন্যান্য যারা পরাশক্তি আছে তাদের অনেকের কাছেই বিনিয়োগযোগ্য টাকার পরিমাণ কিন্তু অতটা নাই। রাশিয়া ভুগছে,
তার ইউক্রেন নিয়ে, এবং এই 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 যুদ্ধ ক্রমাগত রাশিয়াকে আর্থিক চাপে ফেলছে। আপনি আমেরিকা সাম্প্রতিক আহ, ইরান যুদ্ধ, এটা নিয়ে তারা একটা চাপের মধ্যে আছে। অন্যান্য পরাশক্তিতে এখন সক্ষমতা কমেই গেছে অনেকটা। ব্রিটেনে তো নানান ধরনের মানে আভ্যন্তরীণ সমস্যা নিয়ে তারা আক্রান্ত। এই অবস্থায় আমি মনে করি যে বিনিয়োগকারী পরাশক্তি হিসাবে, আর্থিক শক্তি হিসাবে এখন চীন একটা বিরাট ভূমিকা পালন করে। তারা আলাদা ব্যাংক করেছে, আপনি জানেন, তারা আলাদা ব্যাংক করেছে। তারা আফ্রিকা ব্যাপক বিনিয়োগ করছে। সেজন্য আপনার চীনের তো কোনো বিকল্প নাই। ভারতের সাথে আমাদের যেটা হচ্ছে, সেটা ভারত আমাদের দেশে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে। সেজন্য ভারত তার বাজারে, বাংলাদেশ বাজারে তার পণ্য সরবরাহ যোগান ঠিক রাখার জন্য সাপ্লায়ার ক্রেডিট দেয়। সেটার সেটার মূল কারণ হচ্ছে, মূল প্রণোদনা হচ্ছে আমাদের বাজারটা যেন তার থাকে। তো ফলে এটার সাথে চীনের সাথে সম্পর্ক অনেক পার্থক্য। আমাদের যদি তিস্তা বাঁধের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, এবং এই জাতীয় অন্যান্য যে প্রকল্পগুলো আছে, সেগুলো চীনের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করা খুবই কঠিন। এবং আহ, চীনা প্রযুক্তির ক্ষেত্রে আমাদের দেশে চীনারা অনেকদিন ধরে কাজ করে, আমাদের আমাদের জানাশোনা। আমাদের আমাদের চীনের সাথে এখন আমাদের একটা কার্যকর সম্পর্ক। অনেক বাংলাদেশি ব্যবসায়ী চীনে থাকছেন, টেক্সটাইল খাতে অনেকে চীনে অবস্থান করছেন। সেখান থেকে টেক্সটাইল প্রকিউর করে গার্মেন্টস এর সাথে সেগুলা ডেলিভারি লাইন বা সাপ্লাই লাইন তৈরি করেছেন অনেক বাংলাদেশি ব্যবসায়ী। ইলেকট্রনিক খাতে, বস্ত্র খাতে এটা বিরাট আমাদের পারস্পরিক সম্পর্ক আছে। এবং চীনা ব্যাংকগুলো, তারা তো দুহাত খুলে বিনিয়োগ করে যেখানে বিনিয়োগের স্কোপ পায়। তো এটা আমাদের নিতে হবে, শর্তের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুদের হার সহ অন্যান্য শর্তের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং চীনারা ঋণের পাশাপাশি বিনিয়োগের সুযোগ আছে, চীনের সাথে ব্যাপক বিনিয়োগের সুযোগ আছে। ফলে আমি তো মনে করি যে, আর আমাদের তো ধরেন আহ স্বৈরাচারের পতনের পর ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক নাজুক অবস্থায় আছে। কারণ তারা এখন পর্যন্ত ডিজোন করে নাই হাসিনাকে, তা আশ্রয় দিয়ে রেখেছে, ফেরত পাঠানোর কথা কোনো কথা বলে নাই। এবং ভারতের তরফ থেকে এই পর্যন্ত জুলাই বিপ্লবের যে হত্যাকাণ্ড, যে জেনোসাইড, যেটা জাতিসংঘ মানবাধিকার কমিশন রিপোর্ট করে ফেলেছে, রিপোর্ট তৈরি হয়ে গেছে এবং স্বীকৃত। হত্যা, পঙ্গু করা, গুম করে, এগুলি স্বীকৃত। এই রিপোর্টের পরেও কিন্তু তারা এমনকি দুঃখ প্রকাশ করে নাই যে এতগুলা লোক মারা গেল, এত লোক আহত হলো, এত লোক অন্ধ হলো, এত লোক পঙ্গু হলো, এবং হারিয়ে গেছে অনেক লোক, ইলিয়াস আলীর মতো, চৌধুরী আলম কমিশনারের মতো, যাদেরকে আমরা এখনো খুঁজেই পাইনি। তো ফলশ্রুতিতে আমি মনে করি যে বাংলাদেশের যে অবস্থানটা হবে ভারতের সাথে, এখন গায়ে পড়ে ঝগড়া লাগানোর কিছু নাই। কিন্তু ভারত যেহেতু শীতল কিছু কিছু ব্যাপারে, এবং তাদের যেহেতু একটি পরাজিত শক্তির সাথে তারা যেহেতু একটা সম্পর্ক এখনো বজায় রেখে চলেছে, আমাদেরও কিন্তু, আমাদেরও মনে হয় যে একটা একটা এমন একটা প্রতিবেশী আমাদের হবে ভারত এখন, যার সাথে আমাদের ঝগড়া করার প্রয়োজন নাই। কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা না করে আমরা কোনো ডিলে যেতে চাই না ভারতের সাথে। আমাদের আমাদের সীমান্তের হত্যা বন্ধ হতে হবে, তিস্তার পানি পেতে হবে, ফারাক্কা নিয়ে সমঝোতা হতে হবে। এগুলাতে যদি ভারত ছাড় দেয়, আমরা করিডোরে ছাড় দিব, ট্রানজিটে ছাড় দিব, নাইলে দিব না। এরকম একটা আমাদের বার্গেনিং এ থাকতে হবে। শেখ হাসিনার মতো যে আমি যা দিয়েছি চিরকাল ভুলবে না, এরকম দেওয়ার কিছু নাই। এটা আমাদের বুঝতে হবে। এবং ইরান যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে লড়ে গেছে শেষ পর্যন্ত, রণাঙ্গনে এবং টেবিলে, আমি তো মনে করি এখন ছোট দেশ বড় দেশের পার্থক্য কমে আসছে। আমাদের আর জুজুর ভয় করে লাভ নাই। কেউ কাউকে এই সময়ে এসে গ্রাস করে ফেলা, এটা সুযোগ খুবই সীমিত। আরেকটা প্রসঙ্গ, আপনি বলছেন যে সিলেটের মাজার, আমি তো সিলেটের লোক, সিলেট শহরে আমার বাসা বাড়ি আছে। সিলেটের মাজারে প্রচুর আয় হয়, ট্যাগে আয় হয়, কাউন্টারে আয় হয়। মানুষ সিন্নি দেয়, অনেক ধরনের তবরুক দেয়, মুরগি দেয় শুনছি। এগুলো দেয় মানুষ, আর কি মানুষজন দেয়। এগুলো যে কিভাবে ব্যয় হয়, কোথায় যায়, সেটা তো এতদিন সামনে এভাবে আসে না। আমি নিজে ব্যক্তিগতভাবে আহ নামাজ পড়ার জন্য বড় মসজিদ হিসেবে যেখানে যাই, জি। কিন্তু মাজারের ব্যাপারে আমার কোনো, গেলে একটা একটা ওনার জন্য শাহজালাল
রহমতুল্লাহ আলাইহির জন্য আমরা দোয়া করি, এই পর্যন্তই। এর বেশি আমি মনে করি না যে কোনো মৃত ব্যক্তির কবরে তিনি যে যে উচ্চতারই হন না কেন, তার তার এখান থেকে কিছু পাওয়া নাই, আপনার আমল দিয়ে আপনাকে আগাইতে হবে, তাই না? মৃত ব্যক্তি ওখান থেকে বসে আপনাকে পার করে দিবেন ফুলসিরাত, এটা ভাবা খুব মুশকিল আর কি। এটা আমার মনে অবস্থান, আমি কিন্তু একটু আলোচনা একটু গুরুত্বপূর্ণ, ভারত বাংলাদেশের জনগণের ম্যান্ডেটারি সরকার বর্তমানে, জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশাকে তো ভারত প্রায়োরিটি কখনো দিয়েছে? ধরুন সেটাই যদি দেয় তাহলে বর্তমান তো একটা ইলেকটেড গভর্নমেন্ট বাংলাদেশে আছে, তো জনগণের আন্দোলন আন্দোলন সংগ্রাম করে জনগণ রক্ত দিয়ে এই গণতন্ত্রের বাক পরিবর্তন করালো। জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশাকে তো ভারতকে প্রাধান্য দেওয়া গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি আপনার দীনেশ ত্রিবেদী তিনি বর্ডারে নেমে 160 কোটি মানুষের স্বার্থের কথা বলছেন, বাংলাদেশকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথা বলেছেন। 1991 সালে যখন বিএনপি প্রথমে ক্ষমতা আসলো, 90 আন্দোলনের পরে আমাদের তখন কিন্তু দিল্লিতে আমাদের রাষ্ট্রদূতকে অ্যাটাচমেন্ট তারা দেয় নাই, অ্যাক্রিডিটেশন দেয় নাই আমাদের। তখন 2 মাস আমাদের রাষ্ট্রদূতকে তারা ওয়েটিং এ রাখছিল, এবং তখন বেগম ম্যাডাম জিয়ার সরকার সেই রাষ্ট্রদূতকে বাংলাদেশকে ফেরত এনে আবার বিকল্প রাষ্ট্রদূত সেখানে নিয়োগ দিয়েছিলেন ইন্ডিয়ার এই পরিস্থিতির কারণে। ত্রিনিপতিকে অ্যাক্রিডিটেশন এখন সরকার দেয় নাই, এবং তাদের কাছে ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছে অলরেডি করছে, জবাব ছিল, জবাবের তার সঠিক ব্যাখ্যা দেয় নাই। বাংলাদেশের জনগণের চাওয়াটাকে ইন্ডিয়া প্রায়োরিটি দেয় না। সে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার হাজার হাজার নেতা কর্মীদের শেল্টার দিয়ে তাদের সাথে তাদের অবস্থানে এখনো ভারত আছে। বাংলাদেশের জনগণের পক্ষে জনগণের স্বার্থে এবং গণতন্ত্রের পক্ষে ভারতের অবস্থান নেওয়া উচিত বাস্তবতাকে মেনে নিয়ে। জি। ভারতে ভারত ভারত কখনোই, এটা খুব দুর্ভাগ্যজনক। আপনি তো বিজেপি সরকার দেখছেন, আমরা তো কংগ্রেস সরকারও দেখছি, একটানা 2004 থেকে 14। হ্যাঁ। কংগ্রেস সরকারই মূলত বুস্টিং করছে আওয়ামী লীগ। হুম। 2004-এ যখন মনমোহন সিং ক্ষমতায় আসলেন, তারা জি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাড়াই নিলেন, এবং আমেরিকা হ্যাঁ। এরকম একটা অ্যাটাচমেন্ট ছিল 2004 থেকে 14। এবং 2004 থেকেই বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। সুতরাং ভারতে কে সরকার আছে এটা ইম্পর্টেন্ট, যারাই আছে এটা ঐতিহাসিকভাবে তারা ওই ফ্যাসিস্টদের সাথেই ছিল, এখনো আছে। হাসিনা যখনই ভারতে গেছেন, নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী হিসেবে দেখা করেছেন, কিন্তু অবশ্যই তিনি সোনিয়ার সাথে দেখা করেছেন। জনপথে তার যে বাসাটা দিল্লিতে, সেখানে দেখা করেছেন। তাদের একটাই চাণক্য নীতি, এই চাণক্য নীতি তারা পুরো প্রতিবেশীদের উপর চালাচ্ছে, যে ভারত এইসব দেশগুলোকে, আশেপাশের দেশগুলোকে তাদের বাজার সম্প্রসারিত করবে, তাদের অর্থনৈতিক সুবিধা করায়ত্ত করবে, এবং আহ, এবং তারা আপনার কূটনৈতিক ভাবে কূটনৈতিক ভাবে একটা প্রাধান্য বিস্তার করতে চাইবে আর কি। তো এখন অবস্থাটা তার নাশ আছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় সমীকরণ এতটা বদলে গেছে, যাই মনে করি ভারত ব্যাকফুটে চলে গেছে। একটা বিশাল দেশ এখন কিন্তু একটা বোঝায় পরিণত হয়ে গেছে, তার জনগণের জন্য, তার সরকারের জন্য। কি কারণে আপনি দেখেন যে এই 7-8টা দেশ নিয়ে সার্ক, আফগানিস্তান সহ, একমাত্র আফগানিস্তানের সাথে তার সম্পর্ক আছে। কেন আছে? তাও আছে এই জন্য যে আফগানিস্তান পাকিস্তানের সাথে বৈরী সম্পর্ক আছে। কাজেই হুম। এই শত্রু শত্রু, সে আমার বন্ধু, খেয়াল করছেন আপনি? হ্যাঁ। এছাড়া সার্কের অন্য কোনো দেশের সাথে ভারতের এখন সুসম্পর্ক নাই। এই করতে গিয়ে তারা পাকিস্তানকে হারিয়ে দিতে গিয়ে, পরাস্ত করতে গিয়ে দেখেন পাকিস্তান এখন ড্রাইভিং সিটে। তারা এখন ওয়াশিংটনের সাথে তেহরানের সম্পর্ক, তাদের মধ্যে মৈত্রী সমঝোতার তারা নেগোসিয়েট করছে। আপনি লক্ষ্য করেন, আপনি জি। পেজেশকিয়ান, ইরানিয়ান প্রেসিডেন্ট পাকিস্তান ভিজিট করে গেছে। এটা এরই ধারাবাহিকতা। তারা একটা আন্তর্জাতিক অঙ্গনে তাদের উজ্জ্বল একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে। আর ভারতের
ইলজাম যেটা ভারতের উপর, ভারতের যে অপবাদ তাদের। ইন্ডিয়া খুব সার্ককে আর গুরুত্ব দিচ্ছে না, সার্ককে গুরুত্বহীন একটা মানে তার সার্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি কি বদলে গেছে, সার্ককে তারা গুরুত্ব দিচ্ছে না সার্ককে এখন ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া তো মনে করেন, ইন্ডিয়া নরেন্দ্র মোদী টেক ওভার যখন করলেন 14-তে, ইন্ডিয়া তো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের লেবাসটা খোলাখুলি খুলে ফেললো। খুলে হুম, তারা একটা রামরাজ্য, একটা ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে মাঠে নামছে। এবং সেখানে সংখ্যালঘু 33 কোটি মুসলমান নিরাপদ না, অসংখ্য মসজিদ মন্দিরে রূপান্তরিত হয়েছে। আপনি কলকাতায় শুভেন্দু এসে গরু জবাই, গরুর গুস্ত করা সবগুলোর উপর একটা বাধা নিষেধ আরোপ করছে। এটা এটা একটা একটা বৃহৎ সম্প্রদায়, 17% মানুষ ভারতের মুসলমান। অন্যান্য সম্প্রদায় সুখে নাই, সুখে নাই। আপনি দেখেন দুইটা জনপ্রিয় সরকার, কেজরিওয়ালের দিল্লি সরকার, মমতার পশ্চিমবঙ্গের সরকার, নানান ধরনের ভোটার লিস্টের কারচুপি করে, আপনার অন্যান্য সমস্যা করে। তাদেরকে কি করছে? তাদের দুইটা জনপ্রিয় সরকারকে ফেলে দিছে, যাতে কোনো হুম, প্রতিপক্ষ সেখানে তৈরি না হয়। কিন্তু তাতে কি হচ্ছে? তাতে আপনার সেখানে ককরোচ জনতা পাচ্ছে। ককরোচটা একটা একটা নিউ জেনারেশনের আবির্ভাব, একটা জেনজির আবির্ভাব, আরেকটা বাংলাদেশের জুলাই বিপ্লবের পদধ্বনি। গোটা ভারত জুড়ে যে অনিয়ম চলছে, যে জুলুম চলছে, জাতিগত, হুম, সম্প্রদায়গত, রাজনৈতিক, হুম, নানান ধরনের, সেইটার হুম, দায় কিন্তু মোদির উপর আসবেই। এবং আমি মনে করি ভারতের এই সরকারকে গণতান্ত্রিক হুম, ভাবে পরাস্ত করা যাবে না। এ কোনোভাবেই ভোটে যাবে না। সে ভোট গ্রাস করে ফেলবে, ভোটের রায় সে দখল করে নিবে। আমাদের এখানে হয়েছে। ফলে ভারত আপনি যাচ্ছে যেদিকে, সেটা সে ভেঙে যেতে পারে। ভারত একাধিক একাধিক অংশে বিভক্ত হয়ে যেতে পারে। আমি এই সম্ভাবনায় দেখছি। সোভিয়েত ইউনিয়ন তো আপনার কোনো মতেই তাদের 15 রাষ্ট্রে ভাগ হওয়া সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত, এটা ঠেকাতে পারেনি। ভারতের পক্ষেও ঠিক। কিন্তু একটা বহু বর্ণের, বহু আমাদের ধর্মের। অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব সংকটটা কি প্রকট আকার ধারণ করতে পারে, অভ্যন্তরীণ জনরোষ, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত, সরকারের সাথে বিরোধী দল বিরোধী মতের হ্যাঁ, জন। অবশ্যই অবশ্যই দেখা দিবে। হুম, আমি ধরেন কলকাতার যে এলাকায় থাকি, জি, কিংবা দিল্লির যে এলাকায় থাকি, আমি হুম, যদি আলাপ আলোচনা করে বুঝি যে ভোটের রায় প্রতিফলিত হয় নাই, তাহলে যেই দেশটা হুম, 47 সন থেকে ডেমোক্রেসি আছে, হুম, সেখানকার সাধারণ মানুষ তো এটা ভাবতেই পারে এখন আর ভোট হুম, দিয়ে বদলান যাবে না, হুম, এখন বিগ জি, পুশ দরকার, এটা আসতেই পারে। আমি হুম, খুব গভীর ভাবে ভেবে দেখেছি যে ভারত জ্বলে জি, উঠবে। ভারতের রাজনীতির, বাংলাদেশের ভারতের রাজনীতিবিদরা দেশ চালাচ্ছে 47 সন থেকে। তারা কি সেখানে উপরে মোদি আর নিচে আমলা, সিবিআই, এগুলা শাসন মানবে? তারা পুলিশি শাসন মানবে? তারা আমলাতান্ত্রিক মানবে? আপনি মমতাকে মিসডিলিংটা কে করছে? রাজ্যপাল। রাজ্যপাল কে? দিল্লিতে। তো ফলে অধিকার ভারতের জনমনে ক্ষোভের আগুন জ্বলছে। এবং এত হুম, বড় একটা দেশে, এত বহুদা বিভক্ত একটা বহু বর্ণের, বহু মানুষের, বহু ধর্মের দেশে, আপনি যদি একটা ঐক্যের সূত্র না থাকে, ধরেন এখানে হুম, বহু ধর্মের দেশ, একটা ধর্ম নিরপেক্ষতা একটা সমাধান হতে পারে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি একটা সমাধান হতে পারে, টিকে থাকার সমাধান। সেটা তো মোদি ঠিক উল্টাটাই করছেন। অমিত শাহ এবং মোদি, তারা জি, এখন রামরাজ্য কায়েম করতে চান। তারা মানে এই যে সবাইকে এক জায়গায় রাখতে চাচ্ছেন না। হ্যাঁ, তো এইটা ভারতের জন্য, এই ক্ষতিটা তারা বুঝতে পারা উচিত। এবং বাণিজ্যিক ভাবে ভারত লুজার হচ্ছে। আমরা তো আর ভারত থেকে গরু এখন নিচ্ছি না, আমরা ভারত থেকে পেঁয়াজ নিচ্ছি না, অন্যান্য অনেক আইটেম আমরা নিব না। আমরা ভারত থেকে শাড়ি কিনছি না এখন আর, আমাদের যেতে দেন আমরা কিনি না। তার শাড়ি বাজার এখন মানে পড়ন্ত অবস্থা, খুবই খারাপ অবস্থা, আমি নিজে দেখছি, খুবই খারাপ। তো ভারতের এই ইকোনমিক লস পূরণ করার মতো আর্থিক সক্ষমতা তো তার নাই। ভারত এখনো তো একটা অর্থনৈতিক ভাবে এখনো তো একটা একটা উন্নত দেশ কোনো মতেই বলা যায় না। তার সার্বিক যদি জীবনমানের অবস্থা দেখেন, আপনি তার জিডিপি দেখেন, পার ক্যাপিটা ইনকাম যদি আপনি দেখেন, এবং তার যে রেশিওটা যদি আপনি দেখেন, আপনার মানে সচ্ছল মানুষ এবং গরিব মানুষের যদি রেশিও দেখেন, এটা তো বিরাট অবস্থা। এখনো ভারতের সুপেয় পানি পায় না এরকম লোকের সংখ্যা 10% আছে, যারা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ভারতে হয় নাই।
টয়লেট সিস্টেম নাই। এটা প্রায় 40% এরিয়াতে ভারতে যে সরকার আছে, সাধারণ মানুষ যেভাবে পারে, কিন্তু পাবলিক টয়লেট সিস্টেম নাই 40% এরিয়াতে। দিস ইজ দ্য সিচুয়েশন অফ ইন্ডিয়া। এই যে তার জনগণের ওয়েলফেয়ারের জন্য দরকার ছিল সার্কের প্রতিটি রাষ্ট্রের সাথে এবং বিশেষ করে অন্যান্য অংশের সাথে সুসম্পর্ক রাখলে আমাদের ধরেন 4000 বর্গ কিলোমিটার আপনার বর্ডার, এই বর্ডার ট্রেডিংটা গাড়ি দিয়ে মাল তাড়াতাড়ি ঢুকতো, আমাদেরটা তাড়াতাড়ি আসলে যাইতো। স্যার, তিস্তার ওপারে ভারত যদি 54টা নদীতে 3000 বাদ দিয়ে তাদের পানির স্বার্থ তারা নিতে পারে, তা আমরা কেন তিস্তা দিতে পারবো না? আপনার কেন ব্যারেজ পদ্মায় দিতে পারবো না? আমাদের তো স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের অধিকার আছে। আমাদের অধিকারকে তারা এইভাবেই মানে এত অ্যাভয়েড করে কেন? আমরা চীনকে নিয়ে তিস্তা বাদ পদ্মা বাদ সব বাদগুলো তো করা উচিত বাংলাদেশকে এখন এই সময়টা কাজে আমরা লাগানো। আমরা ভাটির দেশ। জি। আমাদের অসুবিধা হচ্ছে যে তারা আপনার ধরেন কিছুদিন আগে গজলডুবা খুলে দিছে, তিস্তায় তো পানি বেড়ে গেছে, আমার ধারণা নর্থ বেঙ্গলে খুব দ্রুত বন্যা চলে আসবে আর কি। তো এটা তো আমাদের একটা অসুবিধা। ভাটির দেশ কিন্তু সুবিধাও আছে। ভাটির দেশের এই যে উপচে পড়া পানি, এটা যদি রিজার্ভার করে আমরা রাখতে পারি, এটা যদি আমরা জলাধার তৈরি করে রাখতে পারি, এই ব্যবস্থাটা আমরা করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হবে। এটা একটু এক্সপেন্সিভ এবং আমাদের জন্য এটা খুবই, কিন্তু আমরা যেখানে রূপপুরের মতো বিরাট পারমাণবিক প্রজেক্ট, পারমাণবিক এখানে চালু হচ্ছে, বিশাল খরচ করছি। আমরা যদি আমাদের একটা, আমাদের জীবন মরণ সমস্যা, পানির সমস্যা, যেটা কৃষিভিত্তিক একটা দেশ প্রধানত এখনো, আমার মনে হয় যে এটা যদি আমরা যেভাবে সিরিয়াসলি সরকার নিয়েছে, যদি আমরা এটা একটা ব্যারেজের যদি দিতে পারি, ব্যারেজ যেটা তিস্তার কথা বলা হচ্ছে, তাহলে আমরা কিছুটা হলে এটা সক্ষম হতে পারবো। ভারত তখন, আপনি তো মানে পার্টিতে পানি ছাড়তেই হবে কম আর বেশি। আর বন্যার সময় তো এটা তখন মানে আমরা এখন বন্যায় ডুবি, তখন আমরা রিজার্ভার থাকলে বন্যার দিক থেকে আমরা কিছুটা আমরা ভালো বেটার কন্ডিশনে থাকবো আর কি। আমাদের এর বিকল্প খুবই কম। জি বলেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি থাকুন আমাদের সাথে। বীর মুক্তিযোদ্ধা, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফাজউদ্দিন যুক্ত হয়েছেন। জনাব আফাজউদ্দিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, শুনতে আপনাকে পাচ্ছি। ধন্যবাদ। আপনি স্যারের বক্তব্য আলোকে ভারত যদি তার সাথে 54টা নদীর উপর 3000 বাদ দিয়ে সে পানি সম্পদটা তার মতো ব্যবহার করতে পারে, আমাদের একটা স্বাধীন দেশ, সার্বভৌমত্ব দেশ, চীনের সহায়তায় তিস্তাবাদ, পদ্মাবাদ এবং আরেকটা বড় প্রকল্প আছে কক্সবাজার থেকে দিনাজপুরে একটা বড় মেট্রো, একটা বড় মানে এক্সপ্রেসওয়ে তৈরি করা, যেটা চীন আগ্রহ দেখাচ্ছে। সেজন্য মিস্টার তারেক রহমানকে দিয়ান থেকে বেইজিং এ বুলেট প্রুফ ট্রেন দিয়ে জার্নি করাইছেন। এই ধরনের একটা প্রকল্প ভবিষ্যতে চায়না করে দেওয়া, কক্সবাজার থেকে দিনাজপুর এই ঢাকার সাথে কানেক্টেড করে, এই ধরনের অপরচুনিটি গুলো বাংলাদেশের প্রকৃত উন্নয়নের জন্য চীনকে এখন সবাই কি বলতেছে, চীনকে পাশে রেখে তিস্তা বাদ দেওয়া, পদ্মা বাদ দেওয়া এবং চীনের সাথে বাণিজ্য চুক্তি, সামরিক দিক থেকে, বাণিজ্য সামরিক দিক থেকে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া, এই জায়গাটা, এই এই বাস্তবতাটাকে আপনি কিভাবে দেখেন? পাশাপাশি মাজারের টাকা ম্যানেজমেন্ট করা সরকারি ভাবে, শত শত মাজার আছে, শত শত কোটি টাকা, এটা সরকারি ম্যানেজমেন্টে এই অর্থ ব্যয় করা। স্যারের এই বক্তব্যের আলোকে আপনি আপনার বক্তব্য স্থান করুন। সময় 5 থেকে 6 মিনিট, বলুন। ধন্যবাদ সাচি ভাই, আপনার সঞ্চালনায় এ ধরনের একটা কর্মসূচি বা একটা প্রোগ্রাম নেওয়ার জন্য। এবং আমাদের সহ আলোচক, ওনার কথাগুলো আমি শুনলাম, যদিও প্রথম দিকে আমি ধরতে পারি নাই, তো তবু অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য উনি দিচ্ছেন। ধন্যবাদ, এটা জাতির কাজে লাগবে। তো আমি যেটা আপনার প্রশ্নের শেষ প্রশ্নটা আগে বলি, সেটা হলো মাজার ব্যবস্থাপনা। মাজার ব্যবস্থাপনায় আমাদের প্রচুর অনিয়ম, এই অনিয়ম গুলো দূর করতে হবে। মাজারে যেসব টাকা পয়সা জমা হয়, এগুলোর ভালো একটা ম্যানেজমেন্ট দরকার, এবং ম্যানেজমেন্ট দরকার সরকারি ভাবে তথা জাতীয় ভাবে। আমি মনে করি যে আমাদের যে বাজেট হয়, বাজেট একটা দেশের ফিলোসফি। তো এই ফিলোসফিতে মাজার প্রক্রিয়াটা যুক্ত হওয়া দরকার। অর্থাৎ এক বছরে মাজারে কত টাকা কোথায় ইনকাম হয়
সেই ইনকামটা প্রোডাকশন খাতে কিংবা ডেভেলপমেন্ট খাতে কোথায় ব্যয় করা যায়, এইটা কেন এতদিনে 55 বছরে বাজেটের সাথে অন্তর্ভুক্ত হলো না, এটাও একটু দেখার বিষয়। কারণ গত কয়েক বছরে গড়ে কত টাকা ইনকাম হচ্ছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে, এটা গভর্নমেন্টের একটা ম্যানেজমেন্ট দরকার বলে আমি মনে করি। এবং এটাকে ছাড় দেওয়া যাবে না। এটা ছাড় দিয়ে স্থানীয় সন্ত্রাসীরা, স্থানীয় আত্মসাৎকারীরা, স্থানীয় স্বার্থ ভোগকারীরা, তাদের হাতে ছেড়ে দেওয়াটা যুক্তিসঙ্গত মোটেই নয়, মোটেই নয়। এটা আমাদের দেশেরই একটা অর্থ। কেউ না কেউ আবেগপ্রবণ হয়ে দান দক্ষিণা করেন, এবং এই দান দক্ষিণার একটা ভালো ম্যানেজমেন্ট দরকার। কারণ এতে আহ, খুব খারাপ লোকের উৎপাদন হচ্ছে, সন্ত্রাসী কিংবা বদমাইশ, অর্থাৎ টাকা ভোগকারী, আত্মসাৎকারী, এই ধরনের লোকজনদের উৎপাদন আমরা করছি মাজার দিয়ে। এটা যেন বন্ধ করা হয়। যারা দান করবেন ঠিক আছে, দানের ব্যাপারে কোনো বিতর্ক নেই, কিন্তু দানের টাকাটা যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। আর বাংলাদেশে বহু এতিম শিশু আছে, লক্ষ লক্ষ এতিম শিশু কিংবা গরিব শিশু, তাদের পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ। তাদের জন্য টাকাটা খরচ করা যেতে পারে। এরকম বহুবিধ খরচ করার সুযোগ আছে, সেটা নিয়ে আমাদের আলোচনাটা অন্য আলাপ করব। এখন আমি তারপরের প্রশ্ন ছিল যে আমাদের বাংলাদেশের উজানে ভারত অনেকগুলো নদীতে বাঁধ দিয়ে পানি আটকায়, আমাদেরকে পানি শূন্য করার একটা প্রচেষ্টা অব্যাহত আছে। এটা আগে অনেক দিন ধরে করছে, ফারাক্কা থেকে শুরু হয়েছে, এবং সর্বশেষ আমাদের এখন একটা নদীও নাই যেটা উন্মুক্ত ভাবে পানি প্রবাহটা সরাসরি আমাদের দেশে ঢুকতে পারে। তো এটাকে মানে নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান সরকার যেসব পদক্ষেপ নিচ্ছেন, আমি এগুলোকে সমর্থন করি। এটা তার মধ্যে কি কি? তিস্তা বাঁধ, তিস্তা ওয়াটার ম্যানেজমেন্ট এবং বাঁধ, আর হলো পদ্মা ব্যারেজ, এই দুইটা বৃহত্তম প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট। এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করা খুবই জরুরি। কারণ ভারত মনে করে যে আমাদেরকে যাচ্ছে তাই করে তারা পানি প্রত্যাহার করে আমাদের অর্থনীতি নষ্ট করে দিবে। এই অর্থনীতিটাকে যেন ধরে রাখা যায়, পানির রিজার্ভ জায়গা তৈরি করে ভারত যখন পানি ছেড়ে দিবে, সেই পানিটাকে আমরা আটকায় রেখে যেন ভবিষ্যতে ব্যবহার করতে পারি, এবং আমাদের আশেপাশের লোকদের বসবাসের যে সমস্যা হয় বেশি পানির জন্য, অতি পানির জন্য, বন্যার জন্য, জলোচ্ছ্বাসের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে রক্ষা করা যাবে। এটা একটা ভাববার বিষয়, এবং এটার সমীক্ষা চলছে। এই বছরে তিস্তার জন্য একটা প্রকল্প হাতে নিয়ে নেওয়া হয়েছে, আর এছাড়াও আরো বেশ কিছু প্রকল্প আছে, সেগুলো সম্পর্কে আমি পরে বলছি। এখন আসেন আপনি এই যে সাম্প্রতিক চীনে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিজিট চলছে। সেই ভিজিটে প্রায় 17টা এমওইউ, মানে সমঝোতা চুক্তি, কিছু চুক্তি এগুলো হচ্ছে। এই যে হচ্ছে, এটা আমাদের জন্য দুটা ক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের জন্য অনুকূল একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে। সেটা হলো যে চীন যখন আমাদের এখানে প্রচুর বিনিয়োগ করবে, আমাদের সিকিউরিটিরও অনেকটা নিশ্চিত হতে পারবো যে আমাদের সিকিউরিটি ইন্ডিয়া আর হ্যাম্পার করতে পারবে না। সিকিউরিটি আমাদের। আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট বদরুল স্যার। আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আফাজুল হক থাকুন। অ্যাডভোকেট বদরুল স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আছেন অ্যাডভোকেট বদরুল স্যার? অ্যাডভোকেট বদরুল স্যার আছেন আমাদের সাথে? হ্যালো?
চাচি আমাকে বলছেন? স্যার, আমি আপনার কাছে আসছি এই বিশেষ করে আপনার এই যে তৃতীয় বিশ্ব বলা হয়, মানে প্রথম বিশ্ব ইউরোপ, আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে তৃতীয় বিশ্ব বলে। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীকে তারা ভাগ করেছে, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব। আমাদেরকে তৃতীয় বিশ্ব হিসেবে দেখার এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু তৃতীয় বিশ্বের টোটাল জনগোষ্ঠী, তৃতীয় বিশ্বের সামরিক শক্তি, তৃতীয় বিশ্বের আপনার প্রথম বিশ্বের থেকে তো আমরা কম অবস্থানে নয়। এবং বাংলাদেশের ভূ রাজনীতিতে বঙ্গোপসাগর সাগর কানেক্টেড বাংলাদেশকে এখন আপনার ইউরোপও গুরুত্ব দেয়, আমেরিকাও গুরুত্ব দেয়, ভারতও গুরুত্ব দেয়। সেক্ষেত্রে আমরা তৃতীয় বিশ্বের যে পরিচিতিটা, এই পরিচিতিটা, এই যে ট্যাগ দেওয়া, মানে ইউরোপ আমেরিকার ট্যাগ দেওয়া তৃতীয় বিশ্ব, এর প্রেক্ষাপটটা কি? এই প্রেক্ষাপট কিছু বলবেন স্যার? মানে এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটা পরে তৃতীয় এটা বিশ্ব এখন আমাদের এখন পজিশন দিয়ে দিল তারা। এখন বৈশ্বিক পরিস্থিতি আর তৃতীয় বিশ্বের হ্যাঁ। পরিস্থিতির মধ্যে নাই। এইটা ছিল স্নায়ুযুদ্ধের যুগে। আপনার পরাশক্তি ছিল আমেরিকা, তার তার সাথে ছিল ওয়েস্ট জোন, পাশ্চাত্য, আর এদিকে আপনার রাশিয়ার নেতৃত্বে ছিল একটা ব্লক। তখন চীনও কিছুটা পিছিয়ে পড়া ছিল। তো সেই হিসাবে তারা প্রথম দ্বিতীয় বিশ্ব আর অন্যান্য দেশগুলো, এবং তাদের বলা যেতে পারে একটা কাঠামো ছিল জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন মুভমেন্ট, যেটা নেহরু এই জোট নিরপেক্ষ আন্দোলনের চুয়েনলাই ছিলেন। নেহরু আহ চীনের চুয়েনলাই এবং ইন্দোনেশিয়ার সুকর্ণ, তারা একটা জোট নিরপেক্ষ নন অ্যালাইন করছিলেন যে আমরা আমেরিকার সাথেও যাব না, রাশিয়ার সাথেও যাব না, আমরা আলাদা থাকবো। এটা কিন্তু একটা স্বীকৃতি যে আমরা একটা থার্ড ফোর্স। এটা একটা তৃতীয় শক্তি, তৃতীয় বিশ্ব না, একটা তৃতীয় শক্তি। এখন তো গ্লোবাল মেরুকরণটা একটু আলাদা হয়ে গেছে। এখন এক ধরনের মেরুকরণ হয়ে গেছে চীন রাশিয়ার মধ্যে। চীন রাশিয়ার সম্পর্কটা অনেকটা বেটার। সারা বিশ্বে যে কূটনৈতিক অবস্থান তাদের প্রায় একই রকম। আপনি লক্ষ্য করেন যে ইউক্রেন যুদ্ধ, ইরান আমেরিকা যুদ্ধ, এইসব ব্যাপারে তাদের অবস্থান ছিল একরকম আর কি। আর বাকি যেটাকে বলা হচ্ছে তৃতীয় বিশ্ব, সেখানে অনেক পরিবর্তন ঘটে গেছে। অনেকগুলো দেশ আগায় আসছে। এই জোটনিরপেক্ষ আন্দোলনের অধীনে যাদের ধরা হতো, এর মধ্যে এশিয়া অনেক দেশ। এখন তো আপনি এশিয়াতে অনেকগুলা অর্থনৈতিক পরাশক্তি তৈরি হয়ে গেছে। আপনি ধরেন, যদি আপনি জাপানকে ধরেন, জাপান তো একটা বিরাট একটা একটা গ্লোবাল ইকোনমিক ফোর্স হয়ে গেছে আর কি। আপনি তার পাশাপাশি দক্ষিণ কোরিয়া, খুবই মানে উল্লেখযোগ্য অগ্রগতি আছে। আপনি যদি ইউরোপের দিকে যান, টার্কি, টার্কি একটু পিছিয়ে পড়া ছিল, এখন তো অন্য যে কোনো ইউরোপের অন্যান্য যে কোনো সাথে সাথে তাদের পাল্লা দেওয়ার মতো অবস্থা। ফলে আমি মনে করি যে এখন সে আগের অবস্থানে। বাংলাদেশের অবস্থা আপনি ধরেন, বাংলাদেশকে আপনি এখনকার বাংলাদেশকে আপনি মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশ হিসেবে ধরলে হবে না। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে আমাদের বাজেট ছিল 215 থেকে 16 কোটি টাকার মধ্যে। আমাদের রাজস্ব আয়ের 70 ভাগ আসতো চট্টগ্রাম বন্দর থেকে, 70 ভাগ আসতো। আমরা কোনো বড় সেতু, বড় ধরনের প্রকল্প নিজস্ব অর্থায়নে করতেই পারেনি। আপনি 91-এর আগে একটা প্রকল্প দেখাতে পারবেন না যে একটা বড় ধরনের প্রকল্প, একটা মনে করেন বড় একটা নদী পদ্মা, মেঘনা, যমুনা, আমরা একটা ব্রিজ দিচ্ছি নিজস্ব অর্থে। কিন্তু 91-এর পর থেকে আমাদের এখানে নিজস্ব যোগান বাড়ছে। কিন্তু বিশেষ করে স্যার, দক্ষিণ পূর্ব এশিয়ার জাপান, চীন, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার টোটাল এই রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তৃতীয় বিশ্ব তো কোনো দিক থেকে পিছিয়ে পড়া না। কিন্তু তারা এই দক্ষিণ পূর্ব এশিয়াকে কেন তৃতীয় বিশ্ব হিসাবে চিহ্নিত করে আমাদেরকে ব্যাকসাইডে রেখে দেওয়া দৃষ্টিভঙ্গি পোষণ করে ইউরোপ আমেরিকা? এখন তো এটা কমে গেছে। তারা হয়তো বলতে চায়, বা এইটা মেশার করে হচ্ছে মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি একটা আছে, এলডিসি বলে। তারা তো ডিসি, ডেভেলপড কান্ট্রি, লিস্ট ডেভেলপড কান্ট্রি। তারপর আমাদের এখানে মধ্যবর্তী অবস্থায় শেখ হাসিনারা বলে নেওয়ার চেষ্টা করছে, এবং সেটা একটা সার্টিফিকেট পাইছিল যে আমরা এলডিসি না, মানে ডেভেলপ ডিসি না, ডেভেলপড কান্ট্রি না, এলডিসি না, মাঝামাঝি অবস্থান আছে, এরকমটা বলছিল। সেই অর্থে না, আমি বলছি যে গোটা তৃতীয় বিশ্বের যে যে দৃষ্টিভঙ্গিতে করা হয়েছিল, মানে নিম্নমাত্রার শিক্ষার হার, নিম্নমাত্রার স্বাস্থ্য সেবা,
নিম্নমাত্রার সড়ক যোগাযোগ অবকাঠামো এবং এবং মানে যে দুর্বল শিল্প ভিত্তি, খুবই দুর্বল শিল্প ভিত্তি, এগুলো ছিল একটা একটা ক্রাইটেরিয়া। আপনার যদি শিল্প ভিত্তি দুর্বল হয়, আপনি আমদানি নির্ভর হবেন, আপনাকে আমদানি বেশি করতে হবে, আপনার আপনার মানে সবসময় ফরেন কারেন্সির উপর একটা চাপ থাকবে। আপনার মনে করেন যে এডুকেশনটা যদি পুয়ার হয়, তাহলে আপনি স্কিলড এইচআর তৈরি করতে পারেন। স্কিলড এইচআর তৈরি না করলে আপনার দেশের বিনির্মাণটাই সমস্যা হয়ে যাবে। তারপরে আপনার যদি হেলথ সার্ভিস ঠিক না থাকে, তাহলে অসংখ্য রোগাক্রান্ত লোক থাকবে একটা দেশে। এইটাই কিন্তু তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্বটা কি? আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য ছেলে মেয়ে স্কুলে যায় না, অসংখ্য লোক চিকিৎসা পায় না, এবং চিকিৎসা পায় খুবই সীমিত, চিকিৎসার সুবিধা সীমিত, এবং সেখানে মানুষজন যে বসবাস করে, তাদের যে আবাসন, সেটা স্বাস্থ্যসম্মত না, সেটা উন্নত না, তাদের চলাফেরার যে বাহন, তাদের যে রাস্তা, যোগাযোগ অবকাঠামোটা খারাপ। এইগুলা দিয়ে একটা তৃতীয় বিশ্বের কনসেপ্টটা ছিল। এখন কি বাংলাদেশ সেরকম? আমাদের বাংলাদেশে অনেকগুলো হাইওয়ে হয়ে গেছে, অধিক। এখন আর আমাদের কোনো জেলা থেকে কোনো জেলা যাইতে আর কোনো ফেরি নাই, বলতে গেলে ফেরি নাই। জেলা টু জেলা আন্তঃজেলায় আছে। আপনি তাহলে এই তৃতীয় বিশ্ব বাংলাদেশ কিন্তু সেই অবস্থায় নাই আর এখন। এবং বাংলাদেশে ধরেন ইন্টারনাল সর্বকমাটের ব্যাপক উন্নতি হয়ে গেছে, শিক্ষার হার অনেক বেড়ে গেছে, শিক্ষার হার বেড়ে যাচ্ছে। ফলশ্রুতিতে এই দিক দিয়ে এখন আপনি মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমি মনে করি যে আমাদের দেশগুলো, শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশগুলো আপনার উন্নয়নশীল দেশ বলা যেতে পারে, এবং মানে দ্রুত উন্নয়নশীল দেশ। তৃতীয় বিশ্ব বলে কিন্তু স্যার আমি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মধ্যপ্রাচ্য, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব, এই জনসংখ্যা, সম্পদ, সামরিক শক্তি যদি আমরা যোগ করি, তাহলে প্রথম বিশ্ব থেকে দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, গণতান্ত্রিক অবস্থান তো একেবারে এটা অনেক মুখোমুখি একটা চ্যালেঞ্জের মধ্যে দাঁড় করানো যায়। কারণ দ্বিতীয় বিশ্ব থেকে আমেরিকা, ইউরোপ তারা অর্থ লুপে নিচ্ছে, তৃতীয় বিশ্ব থেকে তারা মানে অর্থ সম্পদ এখান থেকে লুপে নিতে চায়। সেক্ষেত্রে তারা এই বিভাজনটা পৃথিবীকে, এই যে প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্বের বিভাজনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার দেখার যে অ্যাটিচিউডটা আজও দেখিয়ে যাচ্ছে, এর পেছনের কারণটা কি? আপনি আপনার দেশের ভিতরেই ধরেন একটা প্রভাবশালী লোক, প্রভাবশালী সে তার এলাকায় প্রভাব বিস্তার করে, দরিদ্র লোকজন তাদের জমি টিকাই রাখতে পারে না, বেশি দামে বিক্রি করে দিতে হয়। আপনি মনে করেন যে একটা বিশাল হাউজিং, সে ওখানে গিয়ে 20 একর জমি নিয়ে দাম দিয়ে 20 একর চাপে ফেলে, চারিদিকে মাটি ভরাট করা শুরু করে। আপনি মাঝখানে একটা 1 বিঘা জমি, চারদিকে তার 50 বিঘা জমি সে নিয়ে যাচ্ছে। একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশটা যখন বড় হয়, আপনি দেখেন এখন যারা প্রথম বিশ্ব বলে, এরা সবাই ঔপনিবেশিক দেশ। ফ্রান্সের অনেক কলোনি ছিল, ব্রিটেনে ছিল। এই কলোনি গুলো রাখতে গেলে আপনার প্রচুর জাহাজের প্রয়োজন হয়, বিমানের প্রয়োজন হয়। একসময় তো জাহাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এখন বিমান অনেক দূর সেটা সাবস্টিটিউট করছে। তো ফলে আপনি মনে করেন যে আমেরিকা প্রত্যেকটা মহাসাগরে তার ফ্লিট আছে, তার নৌবহর আছে, তার সমুদ্রের যে সম্পদ, এবং বিশ্বজুড়ে যে আপনার পণ্য যে কারণে হরমুজ প্রণালী বিরাট ধাক্কা দিচ্ছে একটা। এই ধাক্কা তো বিশাল ধাক্কা। একটা সারা বিশ্বের তুলনায় হরমুজ প্রণালী একটা স্ট্রিপ, ছোট্ট একটা জায়গা, সামান্য কিছু জায়গা সমুদ্র পথে আপনি কত বড় ধাক্কা দিল। ফলে আপনি বুঝেন তার গুরুত্ব। সমুদ্র পথে কর্তৃত্ব বজায় রাখা, আকাশ পথে কর্তৃত্ব বজায় রাখা, কি জন্য? যে আমি যেন আমার যে সম্প্রসারিত প্রভাব বলে আছে। আপনি ধরেন মধ্যপ্রাচ্যের দেখ, এর তো যুক্তরাষ্ট্রের একটা সম্প্রসারিত রূপ। তারা এইখানকার তেল কম দামে কিনে আর বলে যে আমি তোমাকে নিরাপত্তা দিব, আমাকে